নমস্কার দর্শকরা, কুল্লম কুল্লতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, একটু আগে একটা খবর আপনারা দেখছেন, যে খবরটা একটা গুয়াহাটি চ্যানেলে প্রকাশিত হয়েছে, সম্প্রচারিত হয়েছে। সেটা হলো যে মুখ্যমন্ত্রী বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে যাতে যোগ্য প্রার্থীরা জনগণ বেছে দেন, জনগণ, এবং তিনি বলছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বা এই ধরনের সম্মানিত ব্যক্তিদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হোক। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা অত্যন্ত সমর্থনযোগ্য, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মুখ্যমন্ত্রীর উদ্যোগটা অত্যন্ত ভালো। কারণ শাসক দল হিসাবে বিজেপি যদি এই অবস্থানটা নিয়ে থাকে তাহলে এটা গ্রামের উন্নতির জন্য ভালো হবে। কিন্তু কিছু প্রশ্ন এখানে রয়েছে। প্রশ্নগুলো হলো এটাই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে অবসরপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আমি দেখে দিতে পারবো অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটা বিরাট অংশ দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। মিড ডে মিল চুরি করা থেকে, ইউনিফর্ম থেকে কমিশন খাওয়া থেকে শুরু করে অনেক কিছু করেছেন অনেক শিক্ষক। এগুলো পত্রপত্রিকায় খবর এসেছে, আপনারা দেখেছেন। এই শিক্ষকদের যদি আবার পঞ্চায়েতে বসানো তাহলে তারা কি করতে পারেন, এটা একটা দেখার বিষয়। তাই এমনকি মানুষ যে শিক্ষিত হলেই যে ভালো হয়ে যাবেন এমন কোনো কথা নয়। দেখা গেছে অনেক অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ অনেক ভালো পঞ্চায়েত চালিয়েছেন, এবং অত্যন্ত উচ্চশিক্ষিত মাস্টার ডিগ্রি বিএসসি পাস পঞ্চায়েতরা কয়েকদিনেই যা কিছুই ছিল না, দেখা যাচ্ছে তিনি ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু বানিয়ে নিয়েছেন। তো সুতরাং পঞ্চায়েতে দেখতে হবে সৎ প্রার্থী দিতে হবে, এবং সতের সংখ্যাটা কি, সতের সঙ্গে শিক্ষা অবশ্যই থাকতে হবে। কিন্তু খুব একটা শিক্ষিত হলেই বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত শিক্ষক হলেই যে তিনি যোগ্য প্রার্থী হবেন এমন কোনো কথা নয়। আমি জানি যে মুখ্যমন্ত্রী একটা পঞ্চায়েত ব্যবস্থা একটা স্বচ্ছতা আনার জন্য এই একটা নির্দেশ দিয়েছেন, কিন্তু স্বচ্ছতা এভাবে কতটুকু আসবে নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। যেমন আমরা যতটা পঞ্চায়েত প্রতিনিধি গত 4 বছরে কাছাড় জেলায় গ্রেফতার হয়েছেন বা বিভিন্নভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং শিক্ষার সঙ্গে সরাসরি দুর্নীতির কোনো সম্পর্ক নয়। এছাড়া আরেকটা প্রশ্ন, আপনি পঞ্চায়েতে বা পুরসভায় আমরা বলছি গ্র্যাজুয়েট লাগবে, আন্ডার গ্রাজুয়েট লাগবে, হায়ার সেকেন্ডারি লাগবে, কিন্তু দেখা যায় বিধায়ক বা সাংসদ হতে গেলে টিপসই হলেও চলবে। ইয়া কেমন কথা? এটা একটা আশ্চর্যের কথা। আমি পঞ্চায়েতে বলছি যোগ্য প্রার্থী চাই, অবসরপ্রাপ্ত শিক্ষক বা কোনো ভালো ওজনদার বা ভালো ইমেজ আছে এ ধরনের মানুষকে চাইছি। আবার দেখা যায় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সমাজ বদলানোর জন্য, দেশ বদলানোর জন্য, সেটা হলো সংসদ এবং বিধানসভা। সেখানে দেখা যাচ্ছে আঙ্গুটা ছাপও চলবে। আমাদের দেশের এই যে একটা দ্বৈত চরিত্র, এটা বড় আশ্চর্যের বিষয়। এবং এটা আমাকে অন্তর্পক্ষে ব্যক্তিগতভাবে আমার তো হাসি পায় এসব দেখলে। যাই হোক, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা চাইবো যে বিজেপি দলের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে ভালো ভালো প্রার্থী খোঁজা হবে। কিন্তু যেভাবে শাসক দল নয়, কংগ্রেসেরও আছেন কিছু লোক যেভাবে বলছেন যে তারা বিএ পাস, তারা ডিসি কলেজ পাস আউট, কে বলছেন কাঁচা কলেজ পাস আউট, যাদেরকে আমি চিনি এরা কলেজের বারান্দায় যায়নি বা গেলেও একটা ইয়ার হয়তো পড়েছে, এ ধরনের ব্যক্তি এখন স্নাতক বনে যাচ্ছে। ঠিক এরকম একটা আবহে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। মুখ্যমন্ত্রী যে স্বচ্ছতার কথা বলছেন পঞ্চায়েতে, এটা অত্যন্ত জরুরি আমরা জানি। কারণ গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পঞ্চায়েত ব্যবস্থাকে সুনিশ্চিত করা, এবং সেই কাজটি গত কবছরে তেমনভাবে হয়নি। যদি হতো তাহলে আমাদের গ্রামে সারা ভারতবর্ষ সোনার হয়ে যেত, এবং এই কাছাড় জেলা সোনার হয়ে যেত। এক একটি গ্রাম পঞ্চায়েতে 100-200 কোটি টাকার মতো এসেছে কোনো জিপিতে। কিন্তু এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলোর কোনো হদিশ নেই। বেশিরভাগ টাকাকে আত্মসাৎ করা হয়েছে। জেলা পরিষদ ও ডিআরডি অফিসে 30% কমিশন না দিলে কোনো কাজ আসে না, এরকম একটা অভিযোগ প্রায় পঞ্চায়েতরা করে থাকেন। এবং 30% দিয়ে নিজের জন্য আর 30% রেখে 40%-এর কাজ করলে গ্রামের বিকাশ হয় না। এখানে শিক্ষিত ব্যক্তি গেলেও তিনি পারবেন না, কারণ সরকারি আমলাতন্ত্র এতটুকু মজবুত যে এখানে কোনো কাজ করতে দেবে না, কোনো অবস্থায় কাজ করা সম্ভব নয়। তো দর্শকরা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য যেটা প্রয়োজন সেটা হলো গ্রাম উন্নয়নের যে কাঠামোটা আছে, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত এটা সুষ্ঠুভাবে এটা পরিচালিত করতে হবে। এখানে জিপি প্রেসিডেন্ট কতটুকু শিক্ষিত হলেন কি না শিক্ষিত হলেন সেটা তেমন বড় প্রশ্ন নয়। কারণ একটা সময় ছিল অশিক্ষিত গাঁও পঞ্চায়েত সভাপতিকে মুড়াতে বসিয়ে তার জিপি সেক্রেটারি বা যেই চেয়ারে বসে আছেন এমন দৃশ্য আমরা দেখেছি। পরবর্তীতে অবশ্যই এটা পরিবর্তিত হয়েছে। মোটামুটি একটা অত ভালো চেয়ার না হলেও মোটামুটি একটা কাঠের চেয়ার দেওয়া হয়েছে জিপি সভাপতিকে। অথচ সেই লোকটা জিপি সভাপতির নির্দেশে তাকে কাজ করতে হয়, কিন্তু দেখা যায় জিপি সভাপতি এসে তার সঙ্গে মুড়ায় বসছেন। যাক, এই চিত্রটা অবশ্যই এখন বদলেছে কিছুটা। কিন্তু
শিক্ষিত প্রার্থী খুঁজলেই যে গ্রাম উন্নয়নের খুব একটা বিকাশ হয়ে যাবে, গ্রামের সাংঘাতিক উন্নতি হয়ে যাবে, এটা কোনো কথা নয়। যেটা যেটা প্রয়োজন, জনগণকে যদি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় সেটা খুব ভালো কথা, কিন্তু সেটা কি হবে? প্রার্থী তো বাছাই করবেন জেলা কমিটি, শুধু জেলা কমিটি, জেলা সভাপতি বা একটা নির্বাচন কমিটি বসে। জনগণের বাছাই করা প্রার্থীকে কি কোনো দল প্রার্থী দেবে? বিজেপি দেবে, কংগ্রেস দেবে? কেউ দেবে না। কারণ জনগণের বাছাই করা প্রার্থীকে দিলে চুরি করা যাবে না। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা কতটুকু বাস্তব ক্ষেত্রে কার্যকর হবে এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তো আপনারা বিষয়টা নিয়ে ভাববেন, এ সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে দেবেন, এটা আমি আশা করছি। নমস্কার।